Hello friends, welcome to my channel Master Key Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই জন্য প্রিভিয়াস ইয়ার্সে মিসলেনিয়াস মেন্সে যে সমস্ত ডেসক্রিপটিভ গ্রামারের প্রশ্নগুলো এসেছিল সেগুলো বিভিন্ন ক্লাসে কমপ্লিটলি ডিসকাস করা হচ্ছে। আমরা লাস্ট ক্লাসে ফিল ইন দি ব্ল্যাঙ্কসে যে প্রশ্নগুলো এসেছিল 2002 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হয়েছিল সেই সমস্ত পরীক্ষার ফিল ইন দি ব্ল্যাঙ্কসের প্রশ্ন একসাথে একটি ভিডিওতে কম্পাইল করে ক্লাসেসটা নেওয়া হয়েছিল। আজকের ক্লাসে আমরা 2004 থেকে শুরু করে 2019 পর্যন্ত যতগুলো পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ডেসক্রিপটিভ গ্রামারে মেক সেন্টেন্সেস উইথ ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস এর উপরে যত প্রশ্ন এসেছিল সেগুলো আজকে একসাথে আলোচনা করব এবং আমি আশা করব যারা তোমরা মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা দিতে চলেছো তাদের ক্ষেত্রে অবশ্যই এই ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প করবে। এছাড়াও বিভিন্ন ক্লাসেস যেরকম ডেসক্রিপটিভ যে রাইটিং পার্টটা রয়েছে, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন, সেগুলো ক্লাসেসও নিয়ে আসা হচ্ছে। এছাড়াও ডেসক্রিপটিভ গ্রামারের ওপরেও কিন্তু ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্ন নিয়ে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হবে। সুতরাং তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটা ক্লাসেস তোমরা ফলো করতে থাকো এবং অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। আশা করবো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে 2004 সালে মিসলেনিয়াসের মেন্স পরীক্ষাতে যে ইডিয়ামস গুলো এসেছিল, ফ্রেজেস গুলো এসেছিল মেক সেন্টেন্স করার জন্য, সেগুলো আলোচনা করব। বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ কথার অর্থ হচ্ছে টু অ্যাভয়েড টকিং অ্যাবাউট হোয়াট ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ কথা না বলে এদিক ওদিককার কথা বলা, অর্থাৎ গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা না বলে এদিক ওদিককার কথা বলে মেন প্রসঙ্গটা থেকে সরে যাওয়া, তাকে বলে বিট অ্যাবাউট দ্য বুশ। অর্থাৎ আসল কথাটা না বলে কি করছে, এদিক ওদিকের অন্য অনেক কথা বলছে। সো এটা দিয়ে যখন তোমাকে মেক সেন্টেন্স করতে হবে, ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ। এখানে অ্যারাউন্ড বা অ্যাবাউট দুটোই সঠিক, ঠিক আছে। ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, গেট টু দি পয়েন্ট। তুমি এদিক ওদিকার কথা বলাটা বন্ধ করো, গেট টু দি পয়েন্ট, সরাসরি আসল যে কথা বলতে চাইছো সেটা নিয়ে কথা বলো, ঠিক আছে। দেখো এখানে দুটো জিনিস তোমাদের জানার থাকে, কনফিউশন থাকে যে এই যে বিট অ্যাবাউট দ্য বুশ বা যে ইডিয়মস গুলো দিচ্ছে বা ফ্রেজেস গুলো দিচ্ছে তার মিনিংটা লিখতে হবে কিনা, এটা তোমাদের একটা ফার্স্ট কোয়েশ্চেন থাকে। এখানে যদি মিনিং তোমরা লিখতে পারো খুবই ভালো, মিনিংটা লিখে দেবে ব্র্যাকেটে। যদি মিনিং লিখতে না পারো তাহলেও আমার মনে হয় না কোনো ভুল হবে, কারণ প্রশ্নে কোথাও লেখা নেই যে ফ্রেজেস বা ইডিয়ামস এর মিনিংটা লিখে তারপর তোমাকে মেক সেন্টেন্স করতে হবে। প্রশ্নে লেখা থাকে মেক সেন্টেন্স করো এগুলো দিয়ে। সুতরাং যদি তোমার সময়ে কুলোবে, তুমি যদি পারবে তাহলে মিনিংটা ব্র্যাকেটে লিখবে, তারপর মেক সেন্টেন্স করবে। যদি সেটা না পারো তাহলে শুধু মেক সেন্টেন্স করলেও হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমাদের কনফিউশনের যে এখানে বিট অ্যাবাউট দ্য বুশ যেটা লেখা আছে, যেরকম ভাবে লেখা আছে ইডিয়ামটা, তোমাকে কি সেরকম ভাবে লিখতে হবে না তুমি সেটা ফর্মটা চেঞ্জ করতে পারবে, টেন্স চেঞ্জ করতে পারবে। দেখো পিকে দে সরকারের বইতে কিন্তু দেখা গেছে ফর্ম চেঞ্জ করেও বিভিন্ন সেন্টেন্স লেখা হয়েছে। সুতরাং তোমরা অবশ্যই ফর্মটা চেঞ্জ করতে পারো বলে আমার মনে হয়, ঠিক আছে। চেষ্টা করবে ফর্মটা ঠিকঠাক রাখার। যদি কখনো কখনো সেন্টেন্স লিখতে গেলে ফর্মটাকে চেঞ্জ করতে, যে টেন্স চেঞ্জ করতে হচ্ছে বলে ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতে কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। সেকেন্ড প্রশ্ন ছিল ফল আউট। ফল আউট মানে ঝগড়া করা। টু ক্রল উইথ সামন, এটা একটা মিনিং। আর একটা মিনিং হয় কেউ কারোর দাঁত যখন খুলে পড়ছে বা চুল ঝরে পড়ছে তখনও ফল আউট কথাটা ব্যবহৃত হয়। আমি দুটো রকম মিনিং দিয়ে সেন্টেন্স লিখেছি। হার বেবি টিথ আর স্টার্টিং টু ফল আউট, তার যে বেবি টিথ যেগুলোকে বলে সেগুলো কিন্তু পড়তে শুরু করেছে। কিংবা বলতে পারো মানিকস ফ্রেন্ডশিপ উইথ হিজ চাইল্ডহুড ফ্রেন্ড এন্ডেড আফটার আ ফল আউট। মানিকের যে বন্ধুত্ব তার ছোটবেলার বন্ধুর সাথে সেটা শেষ হয় আফটার এ ফল আউট, একটা ঝগড়া হবার পরে। নেক্সট কোয়েশ্চেন, ফিশ আউট অফ ওয়াটার। একটা মাছকে যখন জল থেকে তুলে নিয়ে আনা হয় তখন কিরকম সিচুয়েশন হয়? অবশ্যই জলবিহীন মাছ, সেটা খুবই একটা আনকমফোর্টেবল সিচুয়েশন হবে মাছের পক্ষে, এটা এখানে সেটাই মিন করা হচ্ছে। সেন্টেন্স লেখা হয়েছে দ্য বয় ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার
at his new school. দ্য বয় ফেল্ট, ছেলেটির মনে হয়েছিল, লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, খুবই আনকমফোর্টেবল সিচুয়েশন অ্যাট হিজ নিউ স্কুল, নতুন স্কুলে গিয়ে তার অবস্থা সেরকমই হয়েছিল। নেক্সট, মেক হে। দেখো এখানে পুরো ইডিয়ামটা দেওয়া হয়নি। মেক হে ওয়াইল ইট শাইন্স বা ওয়াইল সান শাইন্স, মানে যতক্ষণ রোদ্দুরের আলো আছে, রোদ্দুর আছে, ততক্ষণ তুমি কি করবে, খড় শুকিয়ে নাও। অর্থাৎ কোনো একটা অপরচুনিটি বা সুযোগের সদ্ব্যবহার করতে শেখো। টেক অ্যাডভান্টেজ অফ অ্যান অপরচুনিটি, অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার করতে বলা হয়েছে এখানে। মেক হে। দ্য করাপ্টেড অফিসার্স এইম টু মেক হে আউট অফ ভেরিয়াস গভর্নমেন্ট স্কিমস। দি করাপ্টেড অফিসার্স, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত যারা অফিসার্স রয়েছে তারা এইম করে, তাদের লক্ষ্য, টু মেক হে, তারা যাতে সুযোগের সদ্ব্যবহার করতে পারে, আউট অফ ভেরিয়াস গভর্নমেন্ট স্কিমস, বিভিন্ন যে সরকারি প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে তারা যাতে নিজেদের আখের গুছিয়ে নিতে পারে। নেক্সট প্রশ্ন ছিল রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, খুবই কমন একটি ইডিয়াম, অর্থাৎ টু রেইন ভেরি হেভিলি, প্রচন্ড জোরে মুষলধারে বৃষ্টি হওয়া, তাকে বলা হয় রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস লাস্ট নাইট, গতকাল রাত্রিবেলা প্রচন্ড জোরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস লাস্ট নাইট। এরপর আমরা 2005 সালে যে প্রশ্নগুলো এসেছিল ইডিয়ামসের সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, ফিডব্যাক। ফিডব্যাক মানে অবশ্যই কোনো একটা বিষয়ে কারোর ওপিনিয়ন বা মতামত, কারোর ভিউজ, কারোর ইনফরমেশন, তাকে বলা হয় ফিডব্যাক। হ্যাভ ইউ হ্যাড এনি ফিডব্যাক ফ্রম কাস্টমার্স অ্যাবাউট দ্য নিউ সোপ? নতুন যে আমরা সাবান বাজারে লঞ্চ করা হয়েছে সেই সম্পর্কে কাস্টমারদের কাছ থেকে তুমি কি কোনো ফিডব্যাক পেয়েছো? ফিডব্যাক মানে হচ্ছে কারোর মতামত, কারোর ওপিনিয়ন। সো তোমরা সেন্টেন্সটা এভাবে লিখতে পারবে। মেকশিফট। মেকশিফট মানে হচ্ছে টেম্পোরারি অ্যান্ড অফ লো কোয়ালিটি, অর্থাৎ খুব কম বা খুব বাজে কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা কোনো টেম্পোরারি স্ট্রাকচার বা টেম্পোরারি কোনো ব্যবস্থা, তাকে বলা হয় মেকশিফট। যেরকম কুম্ভ মেলাতে, যখন কুম্ভ মেলা হলো এবং এত কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত হয়েছিল, তখন কিন্তু ওই প্রয়াগরাজে গঙ্গার পাড়ে পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে মেকশিফট বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, টেম্পোরারি বিভিন্ন রকম টেন্ট, বিভিন্ন রকম ঘর তৈরি করা হয়েছিল। Thousands of refugees are living in makeshift camps. হাজার হাজার রিফিউজিরা বা হাজার হাজার শরণার্থীরা তারা মেকশিফট ক্যাম্পে বসবাস করছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে মেকশিফট ক্যাম্পস মানে টেম্পোরারি ভাবে যে ক্যাম্পগুলো তৈরি করা হয়েছিল সেখানে হাজার হাজার শরণার্থী যেটা রয়েছে, রিফিউজি, তারা বসবাস করছে। পরবর্তী ইডিয়াম ছিল অ্যান ইচিং পাম। পাম মানে হাতের তালু, ইচিং মানে চুল করছে, হাতের তালু চুল করলে অনেকেই বলে টাকা পয়সা আসবে। সো আ ডিজায়ার ফর মানি, গ্রিড অর ওয়ান্ট অফ ব্রাইব, কিংবা ঘুষ চাইছো, টাকা পয়সা আসছে বা খুব লোভ হচ্ছে, তেমন সিচুয়েশন বোঝায়। The shop owner is known for having an itching palm. Shop owner, এই যে দোকানের যে মালিক, is known, দোকানের মালিকটা পরিচিত, for having, তার এটা থাকে, an itching palm, তার টাকা পয়সার প্রতি লোভ, এটার জন্য তিনি কিন্তু সবার কাছে পরিচিত। দোকানের মালিকটার টাকার প্রতি লোভ আছে বা তিনি ঘুষ খেতে চান বলে অনেকের মনে হয়, তাই জন্য কথাটা বলা হচ্ছে the shop owner is known for having an itching palm. নেক্সট প্রশ্ন ছিল টু ক্যারি অন উইথ। ক্যারি অন উইথ মানে কোনো কিছু, কোনো কাজ কন্টিনিউ করা, ক্যারি অন করা, কন্টিনিউ করা। দ্য ওয়ার্কার্স ওয়্যার ইনস্ট্রাক্টেড টু ক্যারি অন উইথ দেয়ার টাস্ক। ওয়ার্কারদেরকে ইনস্ট্রাক্টেড করা হলো, অর্থাৎ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল টু ক্যারি অন উইথ দেয়ার টাস্ক, তাদের কাজটা কন্টিনিউ করে যেতে। টু ডু অ্যাওয়ে উইথ, একটা ফ্রেজাল ভার্ব। টু ডু অ্যাওয়ে উইথ মানে অ্যাবলিশ করা বা বলতে পারো যে নিশ্চিহ্ন করে দেওয়া বা কোনো কিছু বন্ধ করে দেওয়া, অ্যাবলিশ করা। দি কাস্টম অফ সতী ওয়াজ ডান অ্যাওয়ে উইথ। কাস্টম অফ সতী অর্থাৎ সতী প্রথা, ওয়াজ এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে। কাস্টম অফ সতী ওয়াজ ডান অ্যাওয়ে উইথ, অর্থাৎ সতী প্রথাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বা লুপ্ত করে দেওয়া হয়েছে। আমরা আজকে ক্লাসে পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে ডেসক্রিপটিভ ইংলিশে যে ইডিয়ামস দিয়ে মেক সেন্টেন্সের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করছি। এর আগের দিন ক্লাসে আমরা
ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর প্রশ্নগুলো সলভ করে ক্লাসেস নিয়ে এসেছিলাম। আশা করছি তোমরা সেই ক্লাসটা দেখেছো এবং অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশন অনেক হেল্প হবে। এরপরে আমরা চলে আসি 2006 এ যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সলভ করব। অ্যাপ্লাই ফর, তুমি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করছো অর্থাৎ আবেদন করছো কোনো কিছুর জন্য, সেটা অফিসিয়ালি করা হয়েছে সরকারিভাবে। মাই ব্রাদার হ্যাজ অ্যাপ্লাইড ফর আ স্কলারশিপ টু অক্সফোর্ড। আমার ভাই হ্যাজ অ্যাপ্লাইড ফর এ স্কলারশিপ, অর্থাৎ একটা স্কলারশিপের জন্য আমার ভাই অ্যাপ্লাই করেছে। সেই স্কলারশিপটা কোন ইউনিভার্সিটিতে? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, টু অক্সফোর্ড। সাবমিটেড টু, অর্থাৎ তুমি কোনো কিছু কাউকে দিয়েছো, সাবমিট করেছো, কোথাও জমা দিয়েছো, ঠিক আছে, বা কাউকে তুমি কিছু অফার করেছো, তখন বলা হয় সাবমিটেড টু। দ্য ম্যান সাবমিটেড হিজ বিল্ডিং প্ল্যানস টু দি চিফ ইঞ্জিনিয়ার। দ্য ম্যান সাবমিটেড, লোকটি সাবমিট করেছে, জমা দিয়েছিল, হিজ বিল্ডিং প্ল্যানস, তার বাড়ির যে পরিকল্পনাগুলো, টু দি চিফ ইঞ্জিনিয়ার, কার কাছে দিয়েছিল? মুখ্য যে ইঞ্জিনিয়ার তার কাছে দিয়েছিল। অন দি বেসিস অফ, কিসের ভিত্তিতে? অন দি বেসিস অফ, কিসের ভিত্তিতে? বেসড অন, কিসের ভিত্তিতে? ফাইনাল সিলেকশন অফ দি স্টুডেন্টস টু দি কোর্স ওয়াজ ডান অন দি বেসিস অফ দেয়ার ট্যালেন্টস। ফাইনাল সিলেকশন অফ দি স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রদের যে ফাইনাল সিলেকশন হচ্ছিল সেটা টু দি কোর্স, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য, ওয়াজ ডান, সেটা করা হয়েছিল, অন দি বেসিস অফ, ভিত্তিতে, কিসের? দেয়ার ট্যালেন্টস, তাদের প্রতিভার বেসিসে কিন্তু তাদেরকে সিলেকশন করা হয়েছিল। অ্যাজ দো, অর্থাৎ যেন, অ্যাজ ইফ, অ্যাজ দো মানে যেন বা অ্যাজ ইফ। ইউ লুক অ্যাজ দো ইউ হ্যাভ সিন আ গোস্ট। ইউ লুক, তোমাকে দেখতে এমন লাগে, অ্যাজ দো, যেন তুমি একটা ভূত দেখেছো। ইউ হ্যাভ সিন আ গোস্ট, তোমাকে দেখে এখন এমন মনে হচ্ছে যেন তুমি ভূত দেখেছো। সো ইউ লুক অ্যাজ দো ইউ হ্যাভ সিন আ গোস্ট। সো ফার অ্যাজ, সো ফার অ্যাজ অর্থাৎ এখনো পর্যন্ত। টু দি এক্সটেন্ট অর ডিগ্রি দ্যাট, মানে এখনো পর্যন্ত, ঠিক আছে, টু সো মানে সো ফার অ্যাজ, এখনো পর্যন্ত। দ্য আইডিয়া অফ ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্কস সো ফার অ্যাজ দি এমপ্লয়িজ ডু নট চিট। দি আইডিয়া অফ ওয়ার্ক ফ্রম হোম, এই যে বাড়িতে বসে কাজ করা, বাড়ি থেকে কাজ করা, যে আজকাল নতুন কনসেপ্ট এসেছে আফটার কোভিড, এটা কাজ করবে, ওয়ার্কস, এই কনসেপ্টটা অবশ্যই তখন কাজ করবে, সো ফার অ্যাজ, যতক্ষণ দ্য এমপ্লয়িজ ডু নট চিট, অর্থাৎ যারা অফিসের লোকজন আছে, যারা এমপ্লয়ি, তারা যাতে চিট না করে। যদি তারা চিট বা প্রতারণা না করবে তাহলে কিন্তু অবশ্যই ওয়ার্ক ফ্রম হোম খুবই ভালো একটা কনসেপ্ট। পরবর্তীতে আমরা 2009 এর প্রশ্নগুলো সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন, প্রিভেল অন। প্রিভেল অন মানে কাউকে রাজি করানো, পারসুয়েট করা, কাউকে রাজি করানো। দেখো প্রিভেলের অনেকগুলো মিনিং আছে। প্রিভেল অন মানে কাউকে রাজি করানো। আই ওয়ান্টেড টু প্রিভেল অন হিম টু গো হোম অ্যাজ ইট ওয়াজ গোয়িং টু রেইন সুন। আই ওয়ান্টেড টু প্রিভেইলড অন হিম, আমি তাকে রাজি করাতে চেয়েছিলাম, টু গো হোম, বাড়িতে যেতে, অ্যাজ, কারণ, ইট ওয়াজ গোয়িং টু রেইন সুন, কারণ খুব শীঘ্রই বৃষ্টি হতে চলেছিল, আর তাই জন্য আমি তাকে বাড়িতে যেতে রাজি করিয়েছিলাম। আই ওয়ান্টেড টু প্রিভেল অন হিম টু গো হোম। ব্রোক ইনটু মানে ভেঙে ঢোকা, অর্থাৎ এন্টার্ড বাই ব্রেকিং, কোনো বাড়ি ঘর দরজা ভেঙে, জানলা ভেঙে ঘরে ঢোকা, ব্রোক ইনটু। লাস্ট নাইট আ থিপ ব্রোক ইনটু মাই হাউস। ব্রোক ইনটু এখানে পাস্টে দেওয়া আছে, আমরা পাস্টেই করি। লাস্ট নাইট আ থিপ ব্রোক ইনটু মাই হাউস, গতকাল রাত্রিবেলা একটা চোর আমার বাড়িতে ঢুকে পড়েছিল। নেক্সট প্রশ্ন, ব্যাকড আপ। ব্যাকড আপ মানে তুমি কাউকে সাপোর্ট করছো, ব্যাক আপ করা, কাউকে সাপোর্ট করা, হেল্প করা, ঠিক আছে। কিংবা টু মুভ অর গো ব্যাকওয়ার্ড, পেছন দিকে যাওয়া, কাউকে সাপোর্ট করা, ব্যাকআপ প্ল্যান অনেকেই বলে থাকে। ট্রাফিক ইজ ব্যাকড আপ ফর মাইলস ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। ট্রাফিক ইজ ব্যাকড আপ ফর মাইলস, এখানে দেখো পেছন দিকে যাচ্ছে, ব্যাকওয়ার্ড। ট্রাফিকটা কিন্তু ব্যাকড আপ হয়ে আছে ফর মাইলস, অনেক মাইল জুড়ে, ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ কোন একটা দুর্ঘটনার জন্য ট্রাফিকটা অনেক ক্ষেত্রেই ব্যাকওয়ার্ডে মুভ করছে, ঠিক আছে, পেছন দিকে যাচ্ছে। ব্রট টু লাইট। ব্রট টু লাইট মানে আলোতে নিয়ে আসা, মানে কোনো কিছু ফাঁস করা, কোনো সত্যের উন্মোচন করা, ব্রট টু লাইট।
The practice of corruption in every sector must be brought to light at the earliest. The practice of corruption, এই যে দুর্নীতি তার যে অভ্যাসটা in every sector, প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা দপ্তরে এই যে দুর্নীতি তার যে প্র্যাকটিস সেটা কিন্তু মাস্ট বি ব্রট টু লাইট, তাকে আলোতে নিয়ে আসা, লোকচক্ষুর সামনে নিয়ে আসা at the earliest, যত তাড়াতাড়ি সম্ভব। টু থ্রো কোল্ড ওয়াটার অন, ঠান্ডা জল ঢেলে দেওয়া। আমরা ঠান্ডা জল ঢেলে দেওয়া কখন বলি? যখন কারোর এনথুজিয়াজম বা উৎসাহে তুমি ডিসকারেজ করছো, উৎসাহে তুমি তাকে নিরুৎসাহিত করছো, তখন বলা হয় তার গায়ে ঠান্ডা জল ঢেলে দেওয়া হচ্ছে। Parents are asked not to throw cold water on their child's planning for life. Parents are asked, বাবা মায়েদেরকে বলা হয় not to throw cold water, ঠান্ডা জল ঢেলে দিও না, on their child's planning, বাচ্চাদের প্ল্যানিং এর ওপরে for life। তারা তাদের জীবনে যে প্ল্যানিং করতে চায়, জীবনে তারা যেভাবে চলতে চায়, সেই উৎসাহে কখনোই বা পেরেন্টসদের উচিত নয় জল ঢেলে দেওয়া বা তাদেরকে ডিসকারেজ করা। প্রত্যেকটা মানুষের নিজের স্বপ্নকে ফলো করার অধিকার রয়েছে। নেক্সট কোয়েশ্চেন 2010-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আলোচনা করব। কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে গাঁজাখুরি গল্প, অবাস্তব গল্প, আনরিয়ালিস্টিক স্টোরি। He told me some cock and bull story about his solo trip to Andaman Island. অর্থাৎ সে তার আন্দামান আইল্যান্ডে ঘুরতে যাওয়া সোলো ট্রিপ, অর্থাৎ একা একা যে ঘুরতে গেছিল সেটার জন্য আমাকে একটা গাঁজাখুরি গল্প ফেঁদে বসলো। সে কেন একা একা ঘুরতে চলে গেছিল তার জন্য সে একটা গাঁজাখুরি গল্প ফেঁদে বসলো। কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন, রিলেটিভস, আত্মীয় স্বজন। Despite living abroad, অর্থাৎ বাইরে থাকা সত্ত্বেও, my cousin sister made an effort to stay connected with her kith and kin. My cousin sister made an effort, আমার যে কাকাতো বা মামাতো বোন সে একটা প্রচেষ্টা করেছে টু স্টে কানেক্টেড, সবার সাথে কানেক্টেড থাকা, জুড়ে থাকা, সংযুক্ত থাকা, সবার সাথে কথাবার্তা বলা, উইথ আর কিথ অ্যান্ড কিন, তার সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে, কিথ অ্যান্ড কিনের সাথে। ঠিক আছে, তাহলে বিদেশে থাকা সত্ত্বেও আমার কাকার মেয়ে বা মামার মেয়ে বা জেঠুর মেয়ে সে কিন্তু তার যে ফ্যামিলি সমস্ত মেম্বার্সরা আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগটা রেখে গেছে। নেক্সট কোয়েশ্চেন ছিল অ্যাট দি 11th আওয়ার, একদম শেষ মুহূর্তে, অ্যাট দি লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্তে, তখন তাকে বলা হচ্ছে অ্যাট দি 11th আওয়ার। দি প্রেসিডেন্ট ক্যান্সেলড হিজ মিটিং উইথ দি ফরেন ডেলিগেটস অ্যাট দি 11th আওয়ার। প্রেসিডেন্ট ক্যান্সেল করে দিল তার মিটিং যেগুলো ছিল বিদেশ যে মন্ত্রক তাদের সাথে, ফরেন ডেলিগেটস, এবং সেটা করলেন অ্যাট দি 11th আওয়ার, একদম শেষ মুহূর্তে। নেক্সট কোয়েশ্চেন এবিসি। এবিসি মানে হচ্ছে কোনো কিছুর, কোনো সাবজেক্টের একদম বেসিক বা ফান্ডামেন্টাল বা এলিমেন্টারি যে বিষয়টা তাকে বলে এবিসি। বলছে আই নিড আ বুক দ্যাট কভার্স এবিসি অফ কুকিং। আই নিড আ বুক, আমার একটা বই দরকার, দ্যাট কভার্স যেটার মধ্যে আমি পেয়ে যাব এবিসি অফ কুকিং, অর্থাৎ রান্নার এ টু জেড, রান্নার যে বেসিক আইডিয়াগুলো, ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগুলো আমি পেয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ডিসকর্ড, দেখো ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ। তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড মানে ঝগড়ার কারণটা কি, দ্য কজ অফ কনফ্লিক্ট, ঝগড়ার কারণটাকে বলা হচ্ছে। কাশ্মীর হ্যাজ বিন দি অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান সিন্স ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ স্বাধীনতার যুগ থেকে কাশ্মীর কিন্তু ইন্ডিয়ার কাছে, কাশ্মীর ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে খুবই একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে বা ঝামেলার সৃষ্টি করছে এই যে কাশ্মীর ইস্যুটা। তাহলে কাশ্মীর হ্যাজ বিন দি অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান সিন্স ইন্ডিপেন্ডেন্স। নেক্সট কোয়েশ্চেন ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেস অর্থাৎ কাজ করতে করতে মারা যায়। টু ডাই ওয়াইল স্টিল অ্যাট ওয়ার্ক, কাজে রয়েছে, অফিসে রয়েছে, তখন কাজ করতে করতে যদি কেউ মারা যায় তখন তাকে বলে ডাই ইন হার্নেস। শেক্সপিয়ারের লেখা খুব বিখ্যাত একটি নাটক আছে, ট্র্যাজেডি আছে, ম্যাকবেথ, সেখানে একটি লাইন আছে, অ্যাট লিস্ট উই উইল ডাই ইন হার্নেস অন আওয়ার ব্যাক। অ্যাট লিস্ট উই উইল ডাই ইন হার্নেস অন আওয়ার ব্যাক। ঠিক আছে, এছাড়াও আমরা আরেকটা বলতে পারি, দি কোম্পানি উইল গিভ আ হিউজ কম্পেনসেশন টু দোজ হু ডাই ইন হার্নেস। অর্থাৎ কোম্পানি কি করবে, উইল গিভ আ হিউজ কম্পেনসেশন, খুব বড় মোটা টাকার একটা কিন্তু অনুদান দেবে, ক্ষতিপূরণ দেবে, টু দোজ তাদেরকে দেবে, হু ডাই ইন হার্নেস, যারা কিনা বলতে পারো যে ডাই ইন হার্নেস অর্থাৎ কাজ করতে করতে মারা গেছে, তাদেরকে কোম্পানি একটা বড় টাকা ক্ষতিপূরণ দেবে। নেক্সট কোয়েশ্চেন ব্যাড ব্লাড।
ব্যাড ব্লাড মানে অবশ্যই এনমিটি, শত্রুতা, হস্টিলিটি বিটুইন পিপল, লোকজনের মধ্যে শত্রুতা। There has been bad blood between the two families for years. There has been bad blood between the two families for years. এই দুটো ফ্যামিলির মধ্যে বছর পর বছর ধরে কিন্তু একটা শত্রুতার সম্পর্ক চলে আসছে। লাস্ট কোয়েশ্চেন এই বছরে, ইন এ নাটশেল, ইন এ নাটশেল মানে এক কথা সংক্ষেপে, ইন ব্রিফ সংক্ষেপে, শি পুট দি হোল ম্যাটার ইন এ নাটশেল, সে পুরো বিষয়টাকে সংক্ষেপে বলল। শি পুট দি হোল ম্যাটার ইন এ নাটশেল, একটা ছোট্ট জিনিসের মধ্যে পুরো বিষয়টাকে সে পুরে রাখলো। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 2014 যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করব। সেন্ড ফর, কাউকে ডেকে পাঠানো। টু আস্ক সামওয়ান টু কাম, কাউকে ডেকে পাঠানো। টু আস্ক সামওয়ান টু কাম, সেন্ড ফর, কাউকে ডেকে পাঠানো। প্লিজ সেন্ড ফর দ্য ডক্টর কুইকলি, খুব দ্রুত ডক্টরকে এখানে সেন্ড করতে বলা হয়েছে। প্লিজ সেন্ড সেন্ড ফর দি ডক্টর, অর্থাৎ ডক্টরকে এখানে তাড়াতাড়ি আসতে বলা হয়েছে। নেক্সট ইডিয়াম, টেক আফটার বা রিজেম্বল বা একই রকম দেখতে হওয়া। দ্য চাইল্ড টেক্স আফটার ইটস ফাদার, বাচ্চাটাকে দেখতে তার বাবার মতো। দ্য চাইল্ড টেক্স আফটার ইটস ফাদার, বাচ্চাটাকে দেখতে বাবার মতো। লুক ব্যাক, লুক ব্যাক মানে হচ্ছে অতীতের কথা ভাবা। থিঙ্ক অফ দি পাস্ট, অতীতের কথা ভাবা। আই লুক ব্যাক অ্যাট দ্যাট টাইম উইথ এ লট অফ প্রাইড, আমি সেই সময়টাকে মনে করি, আমি পেছন ফিরে যদি দেখি তাহলে সেই সময়টাকে দেখতে পাই যখন উইথ এ লট অফ প্রাইড, আমার কিন্তু অনেকটাই অহংকার তৈরি হয়েছে। I look back at that time with a lot of pride. Grow out of, গ্রো আউট অফ মানে হচ্ছে যখন কারো কোনো বিষয়ে ইন্টারেস্টটা চলে যায়, মানে আগ্রহ চলে যায়, তখন তাকে বলে গ্রো আউট অফ। ঠিক আছে, এছাড়া বলতে পারো যখন জামা কাপড়টা বেড়ে যাচ্ছে, জামা কাপড়গুলো গায়ে আর ফিট করছে না, তখন তাকে বলে গ্রো আউট অফ। মানে তোমার আয়তন বাড়ছে, তুমি বড় হচ্ছ, কিন্তু তোমার জামা কাপড়গুলো তো বড় হচ্ছে না। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, তুমি সেই জামা কাপড়টা পরতে পারছো না। ওকে, বা অনেক সময় হয় কোনো জামা কাপড় পরতে পরতে সেটা কিন্তু অনেক বেশি লুজ হয়ে যায়, ঢিলে হয়ে যায়। তাহলে এই যে জামা কাপড়টা ঢিলে হয়ে গেল, লুজ হয়ে গেল, তাকে বলে গ্রো আউট অফ, টু বিকাম বিগার। ওকে, মাই লিটল ব্রাদার ওয়ান্টস টু বি আ র্যাপার বাট আই থিঙ্ক হি উইল গ্রো আউট অফ ইট। মাই লিটল ব্রাদার, আমার ছোট্ট ভাই, ওয়ান্টস টু বি এ র্যাপার, র্যাপ যে করে আজকাল, অর্থাৎ বলতে পারো শুধুমাত্র পরপর কথাগুলোকে কবিতার মতো করে করে বলে যাচ্ছে, গান, বাট তার মধ্যে প্রচন্ড ভাবে বেশি বেশি করে লিরিক্স কন্টিনিউ কবিতার মতো বলে যাচ্ছে, খুব স্পিডে, খুব ফ্লুয়েন্টলি। তাহলে মাই লিটল ব্রাদার ওয়ান্টস টু বি এ র্যাপার বাট আই থিঙ্ক হি উইল গ্রো আউট অফ ইট। আমার ছোট্ট ভাই বলেছিল সে র্যাপার করবে, কিন্তু আমি জানি যে সে আস্তে আস্তে এই বিষয়ে ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে, বাট আই থিঙ্ক হি উইল গ্রো আউট অফ ইট। নেক্সট ইডিয়াম, টু ফেস দ্য মিউজিক। টু ফেস দ্য মিউজিক মানে হচ্ছে তুমি যখন কোনো ঘটনার ফলাফল বা কনসিকুয়েন্সটা তুমি ফেস করছো, মুখোমুখি হচ্ছে, তখন তাকে বলা টু ফেস দি মিউজিক। দ্য পুলিশ টোল্ড দি থিফ দ্যাট ইফ হি লাইড টু হিম হি উড হ্যাভ টু ফেস দ্য মিউজিক। দ্য পুলিশ টোল্ড দি থিফ, পুলিশ চোরটাকে বলেছিল যে ইফ হি লাইড টু হিম, যদি সে পুলিশকে মিথ্যে কথা বলে, হি উড হ্যাভ টু ফেস দ্য মিউজিক, তাকে কিন্তু এর ফলাফল ভোগ করতে হবে। নেক্সট ইডিয়াম, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। কোন একটা স্বার্থপর উদ্দেশ্য আছে, হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, কোন স্বার্থপর উদ্দেশ্য আছে এরকম বোঝানো হচ্ছে। এনভায়রনমেন্টালিস্ট হ্যাভ নো পলিটিক্যাল অ্যাক্স টু গ্রাইন্ড, দে জাস্ট ওয়ান্ট টু সেভ দি প্ল্যানেট। এনভায়রনমেন্টালিস্ট অর্থাৎ পরিবেশবিদ যারা রয়েছে, পরিবেশকে ভালোবাসে যারা, হ্যাভ নো পলিটিক্যাল অ্যাক্স টু গ্রাইন্ড, তাদের কিন্তু কোনো রকম রাজনৈতিক সেলফ ইন্টারেস্ট নেই, দে জাস্ট ওয়ান্ট টু সেভ দি প্ল্যানেট। নেক্সট ইডিয়াম, ফোরগন কনক্লুশন। ফোরগন কনক্লুশন কথার অর্থ হচ্ছে এমন একটা ফলাফল যেটা সবাই বুঝতে পারছে তেমনটাই হবে, যদিও সেই ঘটনাটা হয়তো তখনও ঘটেনি, কিন্তু তার আগে আমরা বুঝতে পারলাম কি ফলাফল হতে চলেছে। দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন সিমস টু বি আ ফোরগন কনক্লুশন। বলছে এই যে নির্বাচন, তার যে ফলাফল সেটা কিন্তু মনে হচ্ছে যে ফোরগন কনক্লুশন, অর্থাৎ এমন একটা রেজাল্ট যেটা সবাই আমরা জানি কি হতে চলেছে, ভোটে কি হতে চলেছে সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, ভোটের রেজাল্ট হওয়ার আগে, ভোট হওয়ার আগেই আমরা অলরেডি জেনে বুঝে গেছি যে কে জিততে পারে, কে ক্ষমতায় আসতে পারে, তাকেই বলা হয় ফোরগন কনক্লুশন। দ্য রেজাল্ট অফ দি ইলেকশন সিমস টু বি আ ফোরগন কনক্লুশন। ক্রিয়েচার কমফর্টস, খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর একটা ইডিয়াম, ক্রিয়েচার কমফর্টস। কমফর্ট মানে আরাম, আরাম, ক্রিয়েচার মানে হচ্ছে
কোনো প্রাণী। তাহলে ক্রিয়েচার কমফর্টস মানে হচ্ছে এমন কিছু জিনিস থাকে যেগুলো জীবনের জন্য হয়তো নেসেসারি নয়, মানে প্রয়োজনীয় নয়, কিন্তু তবুও সেই জিনিসগুলো আমাদের জীবনে থাকে এবং সেগুলো আমাদের কাছে খুবই প্রিয় পাত্র হয়। ক্রিয়েচার কমফর্টস অর্থাৎ কোনো কোনো জিনিস আছে যেগুলো মানুষের জীবনকে অনেক বেশি প্লিজেন্ট করে, মধুর করে, কিন্তু সেগুলো মানে গুরুত্বপূর্ণ নয়, সেগুলো না হলেও কিন্তু জীবনটা চলবে। অফিসার শুড পে অ্যাটেনশন টু দি ক্রিয়েচার কমফর্টস অফ দেয়ার মেন। বলা হচ্ছে অফিসারদের অবশ্যই উচিত অ্যাটেনশন দিতে, যাতে করে তার যে এমপ্লয়ি আছে, তার যে লোকজন কাজ করছে তার আন্ডারে, তারা যাতে ক্রিয়েচার কমফর্টসটা পায়, অর্থাৎ যে জিনিসগুলো জীবনে অনেক বেশি আরাম দেবে, সুখ দেবে, ঠিক আছে, জীবনটাকে আরো বেশি মধুর বানিয়ে ফেলবে, সেই জিনিসগুলো সাপ্লাই করার কথা বলা হচ্ছে। কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু জীবনের জন্য খুব প্রয়োজনীয় নয়। নেক্সট ইডিয়াম ব্ল্যাক আউট। ব্ল্যাক আউট হয়ে যাওয়া মানে কেউ যদি টেম্পোরারিলি বা সাময়িকভাবে অজ্ঞান হয়ে যায় সাময়িকভাবে, তখন তাকে বলে ব্ল্যাক আউট হওয়া। কিংবা অনেক সময় আছে যে রাত্রিবেলা সিকিউরিটি পারপাসের জন্য ইলেকট্রিসিটিকে বন্ধ করে দেওয়া, সমস্ত এলাকা অন্ধকারে ডুবে থাকে, তখন তাকে বলা হয় টু ফেইন্ট টেম্পোরারিলি। Power lines were blown down and we had a blackout of several hours. পাওয়ার লাইনস আর ব্লোন ডাউন অর্থাৎ ইলেকট্রিসিটি লাইনগুলো আছে সেগুলো পুরোটাই ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। অ্যান্ড উই হ্যাড এ ব্ল্যাক আউট, আমাদের তারপর থেকে পাওয়ার কাট চলছে অফ সেভারাল আওয়ার্স, বেশ কিছু ঘন্টা ধরে। পরবর্তী প্রশ্ন 2019-এ যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। বলছে স্যাট অন দি ফেন্স, অর্থাৎ বেড়ার উপরে বসতে বলছে। বেড়ার উপরে বসা মানে কোনো বিষয়ে তুমি ডিসিশন নিতে পারছো না, আনডিসাইডেড, তখন তাকে বলে স্যাট অন দি ফেন্স। দ্য সান মিসবিহেভড উইথ অ্যান ওল্ড ম্যান ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। ছেলেটি তার বাবা মায়ের সামনে একজন বয়স্ক লোকের সাথে মিসবিহেভ করলো, অভদ্র আচরণ করলো। অ্যান্ড দে স্যাট অন দি ফেন্স উইদাউট কারেক্টিং হিম, এবং তারা চুপচাপ বসে রইলো আনডিসাইডেড অবস্থায়, ছেলেটিকে কোনো রকম ভুল শুধরে দিল না। অর্থাৎ তারা ভাবছে ছেলেটিকে বলবে কি বলবে না, এই করতে করতে তাদের সময় চলে গেল, তখন তাকে বলা হচ্ছে তারা স্যাট অন দি ফেন্স, অর্থাৎ তারা কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ না করেই বসে রয়েছে। পরবর্তী প্রশ্ন ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি, খুবই কদাচিৎ, কদাচিৎ কখনো সখনো, ওয়ান্স ইন আ ব্লু মুন। The only son of the old man comes to visit him at the old age home once in a blue moon. The only son of the old man অর্থাৎ এই বয়স্ক লোকটির একমাত্র ছেলে comes to visit him, তাকে দেখতে আসেন at the old age home, এই বৃদ্ধাবাসে, once in a blue moon অর্থাৎ ভেরি রেয়ারলি, অর্থাৎ ছেলেটি তার বাবা মাকে দেখতে খুব কম আসে, ভেরি রেয়ারলি আসে। পরবর্তী ইডিয়াম কাম রেইন অর শাইন। বৃষ্টি আসুক, রোদ্দুর উঠুক, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তার মানে হোয়াট এভার হ্যাপেন্স, যা কিছুই ঘটুক না কেন। মাই ফাদার গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং রেইন অর শাইন। আমার বাবা প্রতিদিন সকালে হাঁটতে বেরোয়, রেইন অর শাইন, যা কিছুই হয়ে যাক না কেন তার ডেলি রুটিনটা কিন্তু চেঞ্জ হবে না। সো মাই ফাদার গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং রেইন অর শাইন। নেক্সট ইডিয়াম টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট অর্থাৎ যখন তুমি কারোর কোনো কথা শুনছো বা কোনো একটা বিষয় জানছো, কাউকে বিশ্বাস করার প্রশ্ন আসে, তখন তাকে তুমি 99% বিশ্বাস করবে, 1% হিংসে করবে বা সন্দেহ করবে। টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট মানে হলো তুমি কোনো কিছুকে অ্যাকসেপ্ট করছো কিন্তু ডাউট অর স্কেপটিক্যালি, অর্থাৎ সন্দেহের বশত কিংবা স্কেপটিক্যালি, ঠিক আছে। তাহলে বলা হলো তুমি কারোর একটা কোনো কথা বিশ্বাস করবে কিন্তু তোমার মনে কোথাও একটা সন্দেহ থাকবে, ডাউট থাকবে বা স্কেপটিক্যালি, তুমি কিন্তু একটু সন্দিহান হয়ে বিষয়টাকে তুমি অ্যাকসেপ্ট করবে, তোমার মধ্যে কোথাও হলেও 1% হলেও একটা সন্দেহ থেকে যাচ্ছে। I'll take anything he says with a pinch of salt. সে আমাকে যা কিছুই বলুক না কেন আমি সেটা গ্রহণ করব with a pinch of salt, because কারণ I don't trust him completely, কারণ আমি কি করব, আমি ওই লোকটাকে পুরোপুরি বিশ্বাস করি না। কারণ যে লোকটা আমাকে কথাটা বলছে আমি তাকে পুরোপুরি বিশ্বাস করি না বলে আমি তার কথাটা কিন্তু অবশ্যই মানে পুরোপুরি অ্যাকসেপ্ট করব না, কিছুটা হলেও সন্দেহ থেকে যাবে। নেক্সট ইডিয়াম হিট দি হে। হিট দি হে তার মানে বিছানায় ঘুমোতে যাওয়া, গো টু বেড টু স্লিপ, বিছানায় ঘুমোতে যাওয়া। আই এম এক্সস্টেড আফটার দি ডেজ ওয়ার্ক, টাইম টু হিট দি হে। আমি সারাদিনের কাজের ফলে আমি এক্সস্টেড হয়ে গেছি, এক্সস্টেড, টাইম টু হিট দি হে, এখন কিন্তু সময় চলে এসছে যাতে তুমি কি করবে, ঘুমোতে যাবে, ইটস টাইম টু হিট দি হে। নেক্সট ইডিয়াম হ্যাং অন। হ্যাং অন মানে ওয়েট করা, হোল্ড অন, ওয়েট করা, কন্টিনিউ করা। দি সেক্রেটারি অফ দ্য ডিরেক্টর টোল্ড মি টু হ্যাং অন ফর সাম টাইম,
অর্থাৎ ডিরেক্টরের যিনি সেক্রেটারি আছে তিনি আমাকে বললেন যে কিছুক্ষণ অপেক্ষা করতে, told me to hang on for some time। পরবর্তী প্রশ্ন, গেট রিড অফ। গেট রিড অফ মানে কোনো কিছু খুলে ফেলা বা কোনো কিছুকে বাতিল করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, কোনো কিছু থেকে নিজেকে মুক্ত করা, গেট রিড অফ। ওয়ান শুড গেট রিড অফ ওয়ানস ব্যাড হ্যাবিটস ইভেন ইফ ইট ইজ হার্ড টু ডু। একজনের অবশ্যই উচিত তার সমস্ত বাজে অভ্যেসগুলো থেকে নিজেকে মুক্ত করা, ইভেন ইফ, যদিও, ইট ইজ হার্ড টু ডু, যদিও এটা করাটা খুব কঠিন। পরবর্তী ইডিয়াম, ফেল অ্যাপার্ট। ফেল অ্যাপার্ট মানে হচ্ছে ব্রেকআপ হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া কোনো সম্পর্ক বা কোনো কিছু, ফল অ্যাপার্ট। দ্য ম্যারেজ ইজ লাইকলি টু ফল অ্যাপার্ট আফটার দি হাজব্যান্ড চিটেড অন হিজ ওয়াইফ। বলছে দেয়ার ম্যারেজ ইজ লাইকলি টু ফল অ্যাপার্ট, তাদের বিয়েটা প্রায় ভাঙতে চলেছে। আফটার, কিসের পরে? দি হাজব্যান্ড চিটেড অন হিজ ওয়াইফ, কারণ হাজব্যান্ডটা কি করেছে, তার ওয়াইফকে চিট করেছিল অন্য কোনো মহিলার সঙ্গে। সো দেয়ার ম্যারেজ ইজ লাইকলি টু ফল অ্যাপার্ট আফটার দি হাজব্যান্ড চিটেড অন হিজ ওয়াইফ। আজকে আমরা 2004 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত যতগুলো ইডিয়ামস এর প্রশ্ন পরীক্ষাতে এসেছিল মেক সেন্টেন্সের জন্য, সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে নতুন টপিক অর্থাৎ এরর কারেকশন আলোচনা করা হবে। সবাই ক্লাসটা পুরোপুরি মন দিয়ে দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।